আপনাদের সবাইকে বাংলা সাহিত্যে আবারও স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়টা জেনে নেব সেটি হচ্ছে একটি ছোট গল্প কিভাবে পাঠ করতে হয়। আমরা পরিচিত একটি গল্প নেব বোঝার সুবিধার্থে। গল্পটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে। আমরা এই গল্পের নিরিখে তোমাদের সামনে তুলে ধরব একটি গল্প কিভাবে ব্যাখ্যা করতে হয়, কিভাবে বুঝতে হয়, কিভাবে একটা গল্পের শিল্পমূল্য বিচার করতে হয়। আমরা সবাই জানি, আমরা যখন একটা গল্প পড়ি তখন আমরা দুটো জিনিস দেখতে পাই। এক হচ্ছে এই গল্পের মধ্যে কি কাহিনী অর্থাৎ কি গল্প বলা হয়েছে, অর্থাৎ এই গল্পের পটভূমি বা প্লটের কথা আমি বলছি। দ্বিতীয়ত আমরা একটি গল্পের মধ্যে যেটা খুঁজে পাই সেটি হচ্ছে যে বেশ কিছু চরিত্র, আর আমরা সেই চরিত্র কেমন হয় সেটা নির্ধারণ করার চেষ্টা করি। কিন্তু আজকে যে আমাদের এই সেশানে আমরা জেনে নেব এই কাহিনী আর এই চরিত্র এই মানদণ্ডের বাইরে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি একটা গল্পের শিল্পমূল্য বিচারে যেগুলি অতি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথমে তোমাদের কাছে যে বিষয়টি তুলে ধরব সেটি হচ্ছে যে আমরা আজকে শিল্পমূল্য বিচারের ক্ষেত্রে বেশ কয়েকটি পয়েন্ট করেছি, যার নিরিখে এক এক করে তোমাদের সামনে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করব। প্রথম হচ্ছে চেনার মধ্যে অচেনার আবিষ্কার। হ্যাঁ, আমাদের চেনা জগতের মধ্যে, আমাদের চেনা জীবনের মধ্যে যখন আমরা অন্য কিছু অর্থ খুঁজে পাই তখনই আমাদের সেটা ভাবায়, সেটা আমাদেরকে আকর্ষণ করে। সাহিত্যও ঠিক তেমনি, সে আমাদের চেনা জগতের মাঝে দাঁড়িয়ে আমাদের অসংখ্য অচেনা ভাবনা, অচেনা তার ভাব প্রকৃতির ছবি আমাদেরকে ছেড়ে দিয়ে যায়। আমরা এই চেনার মধ্যে যে অচেনার আবিষ্কার, এই পর্বটিকে তিনটে ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে চেনা বিষয়ের মধ্যে অচেনা বিষয়ের আবিষ্কার, দ্বিতীয়ত চেনা সত্যের মধ্যে অচেনা সত্যের আবিষ্কার, তৃতীয়ত চেনা সত্তার মধ্যে অচেনা সত্তার আবিষ্কার। একটু বিষয়টাকে স্পষ্ট করার চেষ্টা করি, কারণ তোমাদের অনেকের কাছেই হয়তো এই বিষয়টা নতুন। তাই চেনা বিষয়ের মধ্যে অচেনা বিষয়ের আবিষ্কার বলতে আমরা যখন একটা গল্প কাহিনী পাঠ করব, প্রথমেই আমাদের মনে হবে যে এই গল্পটা এই বিষয়ের, কিন্তু সেই বিষয়ের আড়ালে দাঁড়িয়ে সেই গল্প কি অন্য কোনো বিষয়ের কথা বলছে, অন্য কোনো গভীরতর ভাবনা আমাদের কাছে তুলে ধরছে। এটা হচ্ছে অচেনা বিষয়। তাই এখানে যে আলোচনা হচ্ছে চেনা বিষয়ের মধ্যে অচেনা বিষয়ের আবিষ্কার। দ্বিতীয়ত বলেছিলাম যে চেনা সত্যের মধ্যে অচেনা সত্যের আবিষ্কার। একটা সত্য আমরা বিশ্বাস করি বা আমরা মেনে চলি, বা প্রচলিত কিছু নিয়ম নীতি বা রীতিনীতি একটা বিশ্বাস আছে, কিন্তু সেটাই কি শেষ সত্য, নাকি তার বাইরে অন্য কোনো সত্য রয়েছে? এই গল্পের মধ্যে সেই প্রচলিত ধারণা এবং তার বাইরে অন্য কোনো সত্যের কথা এই গল্প তুলে ধরছে কিনা, এই পয়েন্টের ভিত্তিতে সেই বিষয়টি আলোচনা হয়। তৃতীয়ত চেনা সত্তার মধ্যে, সত্তা হচ্ছে ব্যক্তির ব্যক্তিত্ব বা চরিত্র। একটা মানুষকে আমরা যেভাবে চিনি, একটা তাকে বাহ্যিক দৃষ্টিতে তাকে দেখা হয়, কিন্তু আভ্যন্তরীণ দৃষ্টিতে যদি সেই চরিত্রের মধ্যে কোনো বদল থাকে, সেই চরিত্রের যদি কোনো অচেনা মুখ থাকে, সেটা আমাদেরকে গল্পকার কতটা প্রকাশ করার চেষ্টা করেছেন আর আমাদের কাছে সেটা কতটা প্রকাশ্য হয়ে উঠেছে, এই বিষয়টা দেখা হয় চেনা সত্তার মধ্যে অচেনা সত্তার আবিষ্কারে। তবে তোমাদের বলে রাখি, যে কোনো রচনার মধ্যে এই তিনটে স্টেপ আমরা খুঁজে নেওয়ার ব্যর্থ চেষ্টা করব। সব জায়গায় এটা পাবো না, কোথাও এখানে একটা বৈশিষ্ট্য পাবো, কোথাও দুটো বৈশিষ্ট্য পাবো, কোথাও তিনটে বৈশিষ্ট্য পাবো, কিন্তু চেনার মধ্যে অচেনার আবিষ্কার প্রতিটি রচনা আমাদেরকে অবশ্যই দিয়ে যাবে। এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মনন কেন্দ্র। মনন কেন্দ্র বলতে লেখকের নন্দনতাত্ত্বিক বৈশিষ্ট্য। নন্দনতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে কি থাকে না, নন্দনতাত্ত্বিক বৈশিষ্ট্যের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে একজন রাইটার বা একজন সাহিত্যিক তিনি কি কারণে লেখাটা লিখছেন, তার উদ্দেশ্যটা কি, এই রচনার মধ্যে তিনি কি বলতে চান,
এটাই হচ্ছে নন্দনতাত্ত্বিক বৈশিষ্ট্যের প্রধানতম দিক। কারণ তিনি কিসের জন্য এই লেখাগুলো লেখেন, তার উদ্দেশ্য এগুলো জানা। এখানে আমরা দেখতে পাবো যে আর্ট ফর আর্টস সেক, শিল্পের জন্যই শিল্প। আমরা আর শিল্পের জন্য শিল্প আমাদের এক ধরনের একটা আনন্দ দেয়, ভাবনা দেয়, তাই আমাদের লিখতে হচ্ছে। এটাকে বলা হয় আর্ট ফর আর্টস সেক। অনেকে করেন কি, অনেকে চেষ্টা করেন যে সমাজের বেশ কিছু নিয়ম নীতি বা দীর্ঘকালীন প্রথা কুসংস্কার এর থেকে বেরিয়ে মানুষকে মুক্ত জীবনের স্বাদ দিতে তারা কি করেন, একজন সমাজ সংস্কারের দৃষ্টিতে তারা রচনা করেন। এই জায়গাটাকে আমরা বলি সমাজ সংস্কারের জন্য সাহিত্য। এটাকে বলা হয় আর্ট ফর সোশ্যাল সেক। এছাড়া অনেকে কিছু মঙ্গলময় চেতনা, কিছু ভাববাদী দৃষ্টিতে হোক কিংবা অন্য কোনোভাবে হোক, কিছু মঙ্গলময় চেতনা এখানে তুলে ধরার চেষ্টা করেন। তিনি মানুষের ভালো চান, শুধু এটা দেখাতে চান। এই বিষয়টাও অনেক গল্পের মধ্যে কিংবা অনেক রচনার মধ্যে ফুটে ওঠে। এটাকে আমরা বলে থাকি যে আর্ট ফর সুইট সেক। এছাড়া কিছু থাকে, সেটা হচ্ছে মানুষের জন্য, মানুষকে বাসযোগ্য পৃথিবীতে টিকে থাকার জন্য সংগ্রাম করতে হয়। সেই সংগ্রামের ভাবনাকে ফুটিয়ে তোলার জন্য অনেকে চেষ্টা করেন। এই ধরনের নন্দনতাত্ত্বিক বৈশিষ্ট্যকে বলা হয় আর্ট ফর ম্যান সেক। আমরা দেখে নেব আলোচ্য গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় তার কোন ধরনের নন্দনতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয়কে ফুটিয়ে তুলছেন। এরপর আমরা পরবর্তী যে বৈশিষ্ট্য আমরা দেখে নেব সেটি হচ্ছে ধৃকেন্দ্র বা মেধা কেন্দ্র। এই পয়েন্টের ক্ষেত্রে কি থাকে, এই পয়েন্টে থাকে, একটু আগে আমরা যখন দেখলাম যে নন্দনতাত্ত্বিক বৈশিষ্ট্যতে লেখকের মনন ফুটে উঠেছে, এই ধৃকেন্দ্র বা মেধা কেন্দ্র যে পয়েন্টটা আমরা পাচ্ছি, এখানে যে বিষয়টা ফুটে উঠছে সেটা হচ্ছে চরিত্রের মনন। এই চরিত্র এই তৎকালীন সমাজের প্রেক্ষিতকে ফুটিয়ে তোলে, তৎকালীন সমাজ ব্যবস্থার ছবিকে ফুটিয়ে তোলে। এই জায়গাটা আমরা পেয়ে যাব ধৃকেন্দ্র বা মেধা কেন্দ্রতে। এখানে আমরা এই বৈচিত্র্য, চরিত্রের যে ভাবনার বৈচিত্র্য, এই সব সময় কি লেখক তার নিজের ভাবনাটাকে চরিত্রের মধ্য দিয়ে বলার চেষ্টা করেন, তাহলে একটা নির্দিষ্ট স্বর সেখানে ফুটে ওঠে। কিন্তু প্রকৃত সাহিত্য, বাকতিনের মতে উৎসবায়িত সাহিত্যই হচ্ছে আসল সাহিত্য, যেখানে আমাদের সমাজে যেমন নানা রীতি, নানা ধ্যান ধারণা বিরাজ করছে, তেমনি সমস্ত রচনার মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে থাকবে এই বৈচিত্র্যময় ধ্যান ধারণা। আর সেই বৈচিত্র্যময় ধ্যান ধারণাতে প্রতিটি চরিত্র তার বৈশিষ্ট্যকে ধারণ করে ধরে রাখবে। এই নিরপেক্ষতা, এই নিরপেক্ষ দৃষ্টিটা একটা ঔপন্যাসিকের হোক কিংবা একটা গল্পকারের হোক, যে কোনো সাহিত্য স্রষ্টার খুবই জরুরি। আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এটা কতটা রয়েছে, আমরা সে বিষয়টাকেও আমরা তুলে ধরব। এরপর আমরা যে বিষয়টাকে তুলে ধরব সেটি হচ্ছে আঙ্গিক, অর্থাৎ গল্পের আঙ্গিকটা কেমন, একটা গল্প কেমন হয়, সেই গল্পের যে বৈশিষ্ট্য সেটা এই গল্প কতটা বহন করে তুলছে, এইখানে আমরা সেই অংশটাকে আলোচনা করব। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আসলে লেখক যা কিছুই রচনা করেন না কেন, সেটা যদি তার নিজস্ব হয় তাহলে সেই নিজস্ব দিনলিপিতে লিখে রাখতেন। সমাজের জন্য সেটা পাবলিশ করলেন কেন? কারণ সেটা লেখকের হলেও সেটা লেখকের নয়, সেটা সমাজের, যার দ্বারা আমরা সবাই কিছু না কিছু একটা রিলেট করতে পারি। এই যে জায়গাটা একটি নির্দিষ্ট পয়েন্টের আকারে সেটা তুলে ধরা হয়, সেটা হচ্ছে ভাব সত্যের উড়ান, ভাব সত্যের উড়ান। ঠিক আছে, এই অংশের মধ্য দিয়ে আমরা লেখকের ভাবনা, লেখক সৃষ্ট চরিত্রের ভাবনা আমাদের নিজের ভাবনার সঙ্গে কতটা রিলেট করতে পারি সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়। এবং শেষ যে পয়েন্ট সেটি হচ্ছে রসকেন্দ্র। এই রসকেন্দ্রতে আমরা জানি কিংবা রসশাস্ত্রে আমরা অনেক ধরনের রসের সন্ধান পেয়েছি বা রস সম্পর্কে আমরা জানতে পেরেছি, কিন্তু এই অংশে আমাদের যেটা আলোচ্য হবে সেটি হচ্ছে যে কোন ধরনের রসের সৃষ্টি হয়েছে তা নয়, কোন ধরনের রসের সৃষ্টি হয়েছে সেটা কিভাবে হয়েছে, রস সৃষ্টিটা এই গল্পে কিভাবে হয়েছে সেটা দেখানোই হচ্ছে আমাদের উদ্দেশ্য। তাহলে আপাতত আমরা এই নির্দিষ্ট কয়েকটি পয়েন্টের ভিত্তিতে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে গল্পটি কতখানি এই সমস্ত বৈশিষ্ট্যের নিরিখে তার গণ্ডিকে উত্তীর্ণ করতে পেরেছে। ঠিক আছে, চলো দেখে নিই পরবর্তী পর্বে।
আমরা প্রথমেই যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে চেনার মধ্যে অচেনার আবিষ্কার। আলোচ্য গল্পে আমরা যে বিষয়টা দেখতে পাবো সেটা হচ্ছে চেনা সত্যের আড়ালে অচেনা সত্যের আবিষ্কার। গল্পটির চেনা সত্য হচ্ছে মন্বন্তরকে কেন্দ্র করে দেশে অন্যের সংকট তৈরি হয়েছে এবং মানুষ সেই সংকটের চাপে মারা যাচ্ছে। এই সংকট থেকে সাধারণ মানুষকে উদ্ধারের জন্য মৃত্যুঞ্জয় এগিয়ে এসেছে। সে সাধারণ মানুষকে বাঁচাতে চেষ্টা করলেও সে কিন্তু বাঁচাতে পারেনি। সে শুধু নিজেকে বাঁচাতে পারেনি নয়, সে নিজের পরিবারকেও বাঁচাতে পারেনি। সেও এই সাধারণ মানুষের মৃত্যু মিছিলে যোগ দিয়েছে। তাই পাঠকের মনে হয় যদি দেশের মানুষ মৃত্যুঞ্জয়ের মতো সাধারণ মানুষের সেবা শুশ্রূষায় দানে যদি তারা যুক্ত হতে পারত, তাহলে হয়তো সম্ভবত দেশের মানুষের উদ্ধার হতো। কিন্তু তাই কি? আমরা এই জায়গার বাইরে অচেনা কি সত্য এই গল্পেরই পরতে পরতে লেখক তুলে ধরার চেষ্টা করেছেন, সেটাকে জেনে নেব। তাই গল্পের অচেনা অংশে আমরা দেখতে পাবো এই মন্বন্তর আসলে মানুষেরই সৃষ্টি। এই মন্বন্তর আসলে মানুষেরই সৃষ্টি। ভাবতে অবাক লাগছে, বিষয়টা আমরা ভেবে দেখতে পারি। গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় একসময় মার্ক্সীয় জীবন দর্শনে বিশ্বাসী ছিলেন। মার্ক্সীয় জীবন দর্শন অনুযায়ী এই সমাজের দুটো কাঠামো রয়েছে। এক হচ্ছে উপরি কাঠামো, যাকে বলা হয় সুপার স্ট্রাকচার, আর যেটা নিচের অংশ তাকে বলা হয় বেস বা ভিত্তি। এই সুপার স্ট্রাকচারে রয়েছে শোষক শ্রেণী, যারা আমাদেরকে শোষণ করে, যারা আমাদেরকে পরিচালনা করে, এরা হচ্ছে সুপার স্ট্রাকচারের অংশ। আর নিচের যে বেস বা ভিত্তি, এটা হচ্ছে সর্বসাধারণ মানুষ। এই সাধারণ মানুষ মার্ক্সীয় মতবাদে সর্বহারা শ্রেণী। এই আমাদের কি করে, এই উপরিকাঠামো বা সুপার স্ট্রাকচার সে আমাদের আসলে শোষণ করে। তাই মার্ক্সীয় দৃষ্টিতে রাষ্ট্র আসলে একটা শোষণ যন্ত্র। এই শোষণ থেকে মুক্তি পাবে তখনই যদি এই সর্বহারা শ্রেণী জেগে উঠবে। সর্বহারা শ্রেণী কবে জেগে উঠবে? যদি তারা বুঝতে পারে যে আমার কোনো অধিকার থাকা উচিত, আমার কোনো অধিকার নেই, আমার কোনো অধিকার আমাকে আদায় করে নিতে হবে, তখনই সে জেগে উঠবে। কিন্তু সাধারণত আমাদের সমাজে ভাববাদী দর্শনে, আমাদের সমাজে একটা প্রচলিত রীতিনীতির মধ্যে দিয়ে সেই একটা মানুষের মধ্যে এমন একটা ভাবনা তৈরি করা হয় যেন মনে করা হয় যে আমি এ জগতে খারাপ অবস্থায় কাটাচ্ছি, তার কারণ হচ্ছে আমরা আসলে বোধহয় পূর্বজন্মে কোনো পাপ করেছিলাম, কিংবা কি করেছিলাম না করেছিলাম সে তো জানি না, তারপরও আমাদের এমন অবস্থা কেন? তো সাধারণ মানুষ মনে করে যে ভগবানের নিশ্চয়ই কিছু একটা উদ্দেশ্য আছে, তাই ভগবান যা করেন মঙ্গলের জন্য। এই ভাবনায় বোধ হয়ে যাদের জীবন কেটে যায় তারা কিন্তু অধিকারের লড়াইতে অংশগ্রহণ করে না, তারা কিন্তু সচেতন হয়ে উঠতে পারে না। এই না ওঠার ফলেই যে তারা এই শোষিত শ্রেণীর ধীরে ধীরে শিকার হয়ে যায়, তাদের দ্বারা আবদ্ধ হয়ে যায়। তারা ততটাই সাধারণ মানুষের জন্য করে যতটা না করলে তাদের নিজেদের যে প্রশাসনিক গদি টলমল করে ওঠে ততটাই তারা সাহায্য করে। এই যে ফাঁদ, এই যে একটা পরিকাঠামোর যে একটা ফাঁদ, উপরিকাঠামোর যে একটা ফাঁদ, এটা কিন্তু সাধারণ মানুষ ধরতে পারে না। আমাদের গল্পেও আমরা সেই বিষয়টাই দেখতে পাই। গল্পকার বলছেন, সকলে এক কথা বলে। মৃত্যুঞ্জয় যখন সাধারণ মানুষকে উদ্ধারের জন্য তাদের সঙ্গে পথে প্রান্তে ঘুরে বেড়াচ্ছে, তখন মৃত্যুঞ্জয়ের দৃষ্টি দিয়ে গল্পকার তখন বলার চেষ্টা করছেন। কি বলছেন? না, সকলে এক কথা বলে। ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের। নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যানপ্যানানির মতো ঝিমানো সুরে সেই এক ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। কারো বুকে নালিশ নেই, কারো মনে প্রতিবাদ নেই। এই প্রতিবাদ নেই কেন? এই ভাববাদ কিভাবে প্রশ্ন উত্থিত হওয়া থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করে, ইত্যাদি ভাবনা এই ভাববাদের আড়ালে চাপা থেকে যায়। এখানে গল্পকার এই প্যানপ্যানানি শব্দ প্রয়োগের মধ্য দিয়ে
সেই সাধারণ অসহায় মুমূর্ষু মানুষের প্রতি কোনো ধরনের তাচ্ছিল্য বোধকে জাগিয়ে তোলার চেষ্টা করেননি। তিনি আসলে সেই সমস্ত ভাবনার, সেই সমস্ত জীবন দর্শনকে তিনি এভাবে বলার চেষ্টা করেছেন যে জীবন দর্শন এই পৃথিবীতে খাওয়ার থাকার পরেও এই সমস্ত মানুষকে না খেয়ে মরতে দিচ্ছে। সেই সমস্ত জীবন দর্শনকে তিনি প্রশ্ন করছেন, সেই সমস্ত জীবন দর্শন টিকে থাকার পরেও এই পৃথিবীতে খাবার কেন কালো বাজারিতে মজুদ হচ্ছে। এখানে গল্পকার সেই প্রশ্নকে আমাদের কাছে তুলে ধরছেন। আজকের পৃথিবীতে আমরা দাঁড়িয়ে দেখলেও সেই সাম্প্রদায়িকতা আর ধর্মীয় হুজুগের আড়ালে আমাদেরকে কিভাবে একের মধ্যে একের শত্রুতা তৈরি করা হয়, একের মধ্যে আর এককে কিভাবে লড়িয়ে দেওয়া হয়, কিভাবে আমাদের আত্মশক্তি গঠন হওয়া থেকে আমাদেরকে বিরত রাখা হয়, আর শক্তিশালী শোষক শ্রেণী আমাদের তাদের নিজস্ব চক্রান্তে কলুর বলদের মতো ঘোরাতে থাকে। আমাদের প্রশ্ন চিহ্নগুলো সব বিরত থেকে যায়। আলোচ্য গল্পে এই ভাববাদের শিকার কেবল সেই সাধারণ নিম্নবিত্তীয় পরিবার নয়, এই ভাববাদের শিকার মধ্যবিত্তীয় চাকুরিজীবী মৃত্যুঞ্জয়। সে ভেবেছিল যে দয়ার দানে দয়া দেখিয়ে, একটু উদারতা দেখিয়ে, দান করে, মানুষের সেবা করে সম্ভবত মানুষের উদ্ধার করা সম্ভব হবে। কিন্তু তার নিজস্ব অভিজ্ঞতায় সেও একদিন অনুভব করেছিল, যেটা তার স্ত্রী নিখিলকে স্পষ্ট করে তুলে ধরেছে। আসলে তিনি একদিন তিনি ধীরে ধীরে বিমর্ষ হয়ে পড়ছেন, কারণ তার এটা ধারণা অলরেডি হয়ে গেছে যে পৃথিবীর যথা সর্বস্ব দিয়ে দিলেও তিনি কিন্তু কিছুই ভালো করতে পারবেন না। এই ভাবনাটা নতুন নয়, এই ভাবনাটা নিখিল তাকে পূর্বেও বোঝানোর চেষ্টা করেছিল। যেমন চিতার আগুন, তাতে যত চিতাই দেওয়া হোক না কেন, সে সমস্ত কিছুইকেই যে ছাই করে দিতে পারে। কিন্তু এই ভাবনা নিখিলের বস্তুবাদী ভাবনা ছিল, আর মৃত্যুঞ্জয় যে ভাবনা ভেবেছে সেটি হচ্ছে ভাববাদে ভাবিত ভাবনা। সেই ভাবনা তা না সেই সমস্ত মানুষকে যাদেরকে সে বাঁচানোর চেষ্টা করেছিল তাদেরকে না সে বাঁচাতে পেরেছে, না সে নিজে বাঁচতে পেরেছে, না তার সন্তানের মুখে হাসি মুখ ফোটাতে পেরেছে, না তার স্ত্রীকে বাঁচাতে পেরেছে। সবাই দিনের পর দিন এক মুহূর্ত অতিক্রম করে আবার পর মুহূর্তে মৃত্যুর পথে এগিয়ে গিয়েছে। তাহলে এই যে ভাবনা স্রোত আমরা দেখতে পাচ্ছি, এই ভাবনা স্রোত আমরা একবার গল্প পড়ার যে চেনা ছবি পেয়েছিলাম, তার বাইরে আমাদের নতুন কিছু ভাবনা আমাদের মনে এগিয়ে দিয়ে গেছে। এই ভাবনাই এই গল্পকে গল্প হয়ে উঠতে সাহায্য করেছে। এটাই এই গল্পের চেনা সত্যের মধ্যে অচেনা সত্যের আবিষ্কার হিসেবে তোমাদের কাছে তুলে ধরলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। মনন কেন্দ্র অংশে জেনে নেব এখানে তিনি কোন উদ্দেশ্য নিয়ে, কোন ভাবনাকে তিনি ফুটে তোলার চেষ্টা করেছেন। সাধারণত লেখককে নিরপেক্ষ থাকতে হয়, কিন্তু মানুষ যে কোনো সাহিত্যিকই যখন কোনো কিছু বলার চেষ্টা করে, মানুষকে যখন কোনো কিছু জানানোর চেষ্টা করে, তার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে, সেই ভাবনাটাই ফুটে ওঠে। আমরা এই অংশে দেখতে পাবো তিনি ভাববাদকে অতটা প্রাধান্য না দিয়ে তার জায়গায় তিনি বস্তুবাদ তথা যুক্তিবাদকে তথা মার্ক্সীয় চেতনাকে তিনি প্রাধান্য দিচ্ছেন। তার কারণ না, তিনি কোনো মতবাদকেই আসলে তিনি প্রাধান্য দিতে চান না। তার জীবনে নানান মতবাদ বারবার পরিবর্তিত হয়েছে। আসলে তিনি মানব জীবনের বা মানব মনের তিনি রহস্যকে খুঁজে ওঠার চেষ্টা করেছেন। আর এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো, তিনি আসলে চাইছেন একটা বাসযোগ্য পৃথিবী চাইছেন, যেখানে মানুষ স্বাধীনভাবে অধিকারের সঙ্গে স্বাধীন চেতায় স্বতঃস্ফূর্ত হিসেবে বাঁচতে পারবে। একজন দয়ার দান দিয়ে যাবে, আর একজন সেই দান খাবে আর ভাববে যে আমি এমন কেন, না এটা ভগবানের লীলা। এই জায়গাটাকে তিনি সহ্য করতে পারেননি, কারণ তিনি মানব প্রেমিক। প্রত্যেক সাহিত্যিকই মানব প্রেমিক। তাই
তিনি এখানে মানিক বন্দ্যোপাধ্যায়ও সেই মানব প্রেমিক দৃষ্টিতে মানুষকে তার মূল্যবোধের জায়গায় জাগরিত করার লক্ষ্যে তিনি এখানে কলম ধরেছেন। তাই এখানে যে নন্দনতাত্ত্বিক বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে সেটি হচ্ছে আর্ট ফর ম্যান সেক। এবার আমরা ধৃকেন্দ্র বা মেধা কেন্দ্র অংশে দেখতে পাবো চরিত্রের মনন। এখানে আমরা কি দেখতে পাবো না উদার নৈতিক ভাবধারায় এখানে সমস্ত চরিত্রকেই দেখতে পাবো, তবুও তাদের মধ্যে বৈচিত্র্য রয়েছে। এখানে নিখিল মানুষকে সাহায্য করে নির্দিষ্ট জায়গায় সে তার মাইনের টাকা পেলে সেখানে পৌঁছে দেয়, কিন্তু সে বিশ্বাস করে যে কর্মই জীবনের ধর্ম, তাই সে কর্ম ছেড়ে কেবলমাত্র দান করতে চলে যায়নি। অথচ সেই জায়গায় একই গল্পে থেকে মৃত্যুঞ্জয় তারই সহকর্মী সে কি করেছে না কর্মকে ছেড়ে সে ধর্ম পালন করতে গিয়েছে। সে মানুষের সেবায় তার সমস্ত অর্থকে সে ওখানে উৎসর্গ করে দিয়েছে এবং নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, কিন্তু সে ভুলে গেছে যে তারও একটা পরিবার রয়েছে, তারাও কান্নায়, তারাও কিন্তু বাবাকে না দেখতে পেয়ে বাড়িতে অসহায় অবস্থায় রয়েছে, তার কথা কিন্তু তাদের খেয়াল নেই। শুধু মৃত্যুঞ্জয়ের খেয়াল নেই নয়, সে ভাবনা ফুটে উঠছে না তার স্ত্রীর মধ্যেও। তিনিও বলছেন যে ছেলে মেয়ের কথা আর ভাবছি না। আমরা গল্পের মধ্যে দেখতে পাবো যে ছেলে মেয়ের কান্নার স্বর, তাদের যে আতঙ্কের, তাদের যে ভয়াবহতা, তাদের যে জীবনের যে অশনি সংকেত ধেয়ে আসছে, তার দ্বারা তারা আতঙ্কিত। কিন্তু আতঙ্কিত নয় কেবল মৃত্যুঞ্জয়, আতঙ্কিত নয় কেবল তার স্ত্রী, সে সাধারণ মানুষ, এই পীড়িত মানুষের কথা ভাবছে। কিন্তু ভাবলে কিছু হয় না, উপযুক্ত কিছু করতে হয়, সেই উপযুক্ত করে ওঠা হয়নি। উপযুক্ত করে ওঠাটা কি সেটা আমরা এ গল্পের অন্য কোনো পর্যায়ে দেখে নেব। তো এখানে আমরা যে বিষয়টা দেখতে পেলাম সেটি হচ্ছে মৃত্যুঞ্জয় এবং তার স্ত্রীকে, মূলত মৃত্যুঞ্জয়কে এখানে আমরা ভাববাদের একজন আদর্শ চরিত্র হিসেবে আমরা দেখেছি, যে তার সমস্ত কিছু উৎসর্গ করে দিয়ে সাধারণ মানুষের ভালো করার চেষ্টা করেছে। এবং অপরপক্ষে আমরা নিখিলকে দেখেছি, সে তাদের সাহায্য করবে তখন পর্যন্ত যখন তারা নিজেদেরকে সাহায্য করবে। সে যখন মৃত্যুঞ্জয়ের স্ত্রীর সঙ্গে নিখিল যখন কথা বলছে, তখন মৃত্যুঞ্জয়ের স্ত্রী নিখিলকে বলছে তুমি একটু মৃত্যুঞ্জয়কে দেখো, কিন্তু নিখিল কি বলছে, আমি তখনই দেখব যদি তুমি তোমার পরিবারকে দেখো। অর্থাৎ যারা নিজেদেরকে ভালোবাসে না, যারা নিজেকে ভালোবাসে না, তাদের মানুষ ভালোবাসবে না। এই ধরনের একটা বৈশিষ্ট্য, এই ধরনের একটা ভাবনা নিখিলের মধ্য দিয়ে, তার বস্তু চেতনার মধ্য দিয়ে, তার বাস্তববাদিতার মধ্য দিয়ে, তার সচেতন বোধের মধ্য দিয়ে ফুটে উঠেছে, যে বোধটা ফুটে ওঠেনি মৃত্যুঞ্জয়ের স্ত্রীর মধ্য দিয়ে। এখানে এই যে নানান চরিত্র নিজেদের কথায়, নিজেদের ভাবনায় যে শেষ পর্যন্ত, গল্পের শেষ পর্যন্ত এই যে অক্ষুণ্ণ থেকেছে, কাউকে কারো দ্বারা পরাজিত করতে হয়নি, প্রত্যেকে নিজের মতো থেকেছে, এই যে থাকতে দেওয়া, এটাকেই বাগদিনের মতে উৎসবায়িত সাহিত্য বলা হয়, যেটা হচ্ছে আধুনিক সাহিত্যের সবথেকে মূল দণ্ড, মূল মেরুদণ্ড। এই বিষয়টা আমরা অন্য কোনো পর্বে বিস্তৃত আলোচনা করতে পারি। এখানে শুধু এটুকুই বলতে পারি যে এখানে তিনি যেমন ভাববাদের দর্শন থেকে চরিত্রকে তুলে ধরেছেন, তেমনি যুক্তিবাদের দর্শন থেকে ও বস্তুবাদের দর্শন থেকে চরিত্র তুলে ধরেছেন। কাউকে তিনি কারো দ্বারা অপমানিত করেননি, প্রত্যেকের জায়গায় স্বতঃস্ফূর্তভাবে বিচরণ করার অধিকার দিয়েছেন। এবার আমরা যে বিষয়টা তুলে ধরব সেটি হচ্ছে এই গল্পের কাহিনী কেন্দ্র পয়েন্ট। কাহিনী কেন্দ্র বলতে কাহিনীর মূল স্বাতন্ত্র্যটা কোথায়? আমরা গল্পটাতে দেখতে পাই যে মৃত্যুঞ্জয় সাধারণ মানুষকে উদ্ধার করার জন্য সে এগিয়ে গিয়েছে, অথচ সে উদ্ধার করতে পারেনি। এটা মূল কেন্দ্র নয়। এর কেন সে উদ্ধার করতে পারেনি? কারণ সাধারণ মানুষের মধ্যে অধিকার বোধটা জাগেনি। এই ভাবনাটাই হচ্ছে এই গল্পের কেন্দ্রবিন্দু, যেখানে লেখক বলছেন যে সাধারণ মানুষের মধ্যে যদি চেতনা থাকতো, তাহলে এই কালোবাজারির যুগে মানুষ যদি ভাবতো যে এই কালোবাজারি আমাদের ভাগ্য বা আমাদের নিয়তি নয়, ভগবানের সৃষ্ট লীলা নয়, ভগবান যা করে মঙ্গলের জন্য করে, তাই এই কালোবাজারি সৃষ্টি হয়েছে তা নয়, তারা যদি ভাবতে পারতো যেটা এটা উপরি কাঠামোরই সৃষ্টি, সাধারণ মানুষ যদি বুঝতে পারতো এটা হচ্ছে মানুষেরই সৃষ্টি, তারা কিন্তু তখন নিজেদের
অধিকারকে কেড়ে নেওয়ার জন্য কয়েক মাইল দূরে আবদ্ধ যদি সে 33টা তালাতেও সেই যদি গুদাম লাগানো থাকে, সেখান থেকে কিন্তু তারা খাবারটাকে কেড়ে নিয়ে নিজেদের অধিকারটাকে তারা জাহির করতে পারত। তারা কিন্তু এভাবে দিনের পর দিন এই পরিকাঠামো যেভাবে সাধারণ মানুষকে মৃত্যুর মিছিলে যোগ দিচ্ছে, সেই মৃত্যুর মিছিলে তারা অসচেতনভাবে তারা কিন্তু যোগ দিত না। এই যে ভাবনাটা, এটাই হচ্ছে এই গল্পের কাহিনী কেন্দ্র, এটাই হচ্ছে এই গল্পের মূল ভিত। এবার তোমাদের সামনে যেটা তুলে ধরছি সেটা হচ্ছে এই গল্পের আঙ্গিক। ছোট গল্পের মূল বৈশিষ্ট্য হচ্ছে একমুখী ঋজু গতি। ছোট গল্পের সম্পূর্ণ বৈশিষ্ট্য আমরা অন্য ভিডিওতে আলোচনা করব। এখানে যেটা বলতে চাইছি সেটি হচ্ছে যে গল্পের যে মূল বৈশিষ্ট্য সেটি হচ্ছে একমুখী ঋজু গতি ও একটি নির্দিষ্ট ভাবনার পরিস্ফুটন। আমরা গল্পটিতে দেখতে পাই মৃত্যুঞ্জয়কে কেন্দ্র করে গল্প কাহিনীর শুরু হয়েছে। মানুষের মৃত্যু সেই কাহিনীকে পর্বান্তরে এগিয়ে নিয়ে গেছে এবং মৃত্যুঞ্জয়ের পরিণতি এই সমাপ্তি ঘোষণা করছে। ফলে গল্পের একমুখী ঋজু গতি অক্ষুণ্ণ থেকেছে এবং বস্তুবাদী সমাজ সচেতনতার দৃষ্টিতে গল্পের একক ভাবনাটি উপস্থাপিত হয়েছে। ফলে সার্থক ছোট গল্পের দৃষ্টান্ত হিসেবে আমরা মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে গল্পটির উদাহরণ তুলে ধরতেই পারি। এবার আমরা যে পয়েন্টটা তোমাদের কাছে তুলে ধরছি সেটি হচ্ছে ভাব সত্যের উড়ান। অর্থাৎ নির্দিষ্ট কোনো ভাবনা, সেটা কি গল্পের মধ্যে যেটা সাহিত্যিক বলার চেষ্টা করেছেন সেটা কি গল্পের মধ্যেই সীমাবদ্ধ থেকে গিয়েছে, নাকি সেই ভাবনাটা সেই গল্পের গণ্ডি পেরিয়ে আমাদের জীবনে, আমাদের চেতনায় সেটা এগিয়ে আসতে পেরেছে। আমরা সেটা এই গল্পের ভাবসত্ত্ব অংশে দেখে নেব। দেখো, গল্পের প্রথম থেকে এখানে যখন একটি মানুষ ক্ষুধার জ্বালায় মারা গিয়েছে, যখন মৃত্যুঞ্জয় তার জন্য সমব্যথী, আমরাও তখন কিন্তু মৃত্যুঞ্জয়ের মনের সঙ্গে আমাদের নিজেদের মিল খুঁজে পেয়েছিলাম। আমরাও তখন মৃত্যুঞ্জয়ের সঙ্গে সমব্যথী ছিলাম। মৃত্যুঞ্জয় যখন তার সাধ্যমতো চেষ্টা করছে তাদেরকে বাঁচানোর জন্য, তখন কিন্তু আমরাও মৃত্যুঞ্জয়ের মানস সঙ্গী ছিলাম। আবার মৃত্যুঞ্জয় একদিন বুঝতে পারল যে যথাসর্বস্ব দান করেও এদের কিন্তু কিছুই ভালো করা সম্ভব নয়। আমরাও তখন মৃত্যুঞ্জয়ের সঙ্গে সমভাবাপন্ন। কিন্তু আমরা গল্পের শেষে কি দেখতে পাই? আমরা যখন দেখতে পাই মৃত্যুঞ্জয় সেই মারামারি করা, হুড়োহুড়ি করা লঙ্গরখানার লাইনে দাঁড়িয়ে ছিন্ন বস্ত্র, জীর্ণ শরীর নিয়ে যখন ভিক্ষার পাত্র নিয়ে বলছে, গা থেকে এইচি খেতে পাইনি বাবা, আমায় খেতে দাও, তখন আমরা তথা পাঠক কিন্তু মৃত্যুঞ্জয়ের সেই মৃত্যু মিছিলের সঙ্গী হতে পারলাম না। কেন পারলাম না? তখন আমরা গল্প শেষে মৃত্যুঞ্জয় কিংবা মৃত্যুঞ্জয়ের মৃত্যু মিছিলের জন্য হাহুতাশ করিনি। মৃত্যুঞ্জয়ের সন্তান যখন বাড়িতে কাঁদছে, তার অসুস্থ স্ত্রী যখন বিছানায় পড়ে আছে, তাদের এই দুরবস্থা দেখে কিন্তু আমরা গল্প শেষে আমরা কিন্তু অশ্রু বয়ে নিয়ে আসিনি, বরং এই গল্প আমাদেরকে, আমাদের চেতনাকে, আমাদের বিবেককে অন্য একটা মোড়ের সম্মুখীন করে দিয়েছে, যেখানে আমরা মনের মধ্যে একটি দীপ্ত প্রতিবাদের জায়গা, দীপ্ত একটি আন্দোলনের জায়গা, দীপ্ত একটি বিপ্লবের জায়গা আমরা মনের মধ্যে তৈরি করেছি। সেটা হতে পারে ব্যবহারিক, সেটা হতে পারে মানসিক, কিন্তু সেই দীপ্ত যে বিদ্রোহ, সে বিদ্রোহ হচ্ছে এতদিন ধরে চলে আসা
এতদিন ধরে চাপিয়ে দেওয়া সেই বোঝার থেকে বাইরে বেরোনোর, মুক্তির স্বতঃস্ফূর্ততার অধিকারকে ছিনিয়ে নেওয়ার লড়াইয়ের বিদ্রোহ। আমরাও আজকের দিনে, আজকের সমাজেও নানা ধরনের এই চাপিয়ে দেওয়া রীতিনীতির প্রেক্ষাপটে দমে যাওয়া এই মানুষগুলো কিন্তু এই মৃত্যুঞ্জয়কে কেন্দ্র করে কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে আমরা শিক্ষা নিই যে আমাদের অধিকার আমাদেরকেই কেড়ে নিতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে হাঁটতে হবে সচেতনতার পথে। আমাদের এই যে মৃত্যুঞ্জয় কেন্দ্রিক ভাবনা, কে বাঁচায় কে বাঁচাতে সৃষ্টি হয়েছিল, সেই ভাবনা যেই গল্পের পর্বকে গণ্ডিকে অতিক্রম করে আমাদের জীবনে ছড়িয়ে পড়ছে, এই ছড়িয়ে পড়া, এই বেরিয়ে আসা, এই এগিয়ে আসাটাই হচ্ছে, এই পর্বান্তরে অতিক্রম করাই হচ্ছে ভাব সত্যের উড়ান। আমাদের শেষ পয়েন্ট, রসকেন্দ্র। এখানে আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে গল্পে কোন রস সৃষ্টি হয়েছে তা নয়, আমরা দেখব যে সেই রসটা কিভাবে সৃষ্টি হয়েছে, সেই রসের কেন্দ্রটা কোথায়। আমরা সেই গল্পের পটভূমিতে আমরা দেখতে পাব মৃত্যুঞ্জয় ও তার পরিবার এবং নিরন্ন মানুষের লঙ্গরখানার লাইন আমাদের করুণ রসের উদ্রেক করে। কিন্তু গল্পটির শিল্পমূল্য এই করুণ রসে নয়, এই করুণ রসের গণ্ডি পেরিয়ে আমাদেরকে অধিকার সচেতন রৌদ্র রসে পরিস্ফুট করে। তাই মৃত্যুঞ্জয়ের দানশীলতা, তার উদার ভাবনা, তার দরিদ্রদের প্রতি, অসহায় মানুষের প্রতি যে আকর্ষণ, তা আমাদেরকেও আকর্ষণ করে। কিন্তু আমরা গল্প শেষে আমরা কিন্তু সেই আকর্ষণে সীমাবদ্ধ থাকি না। মৃত্যুঞ্জয়ের প্রতি একটা আত্মিক টান অনুভব করলেও আমরা এই গল্পের মধ্যে যে পরিণতিকে পেয়েছি, এই পরিণতিকে আমরা কিন্তু চাইনি। তাই আমাদের দয়ার দানের সচেতনতা বিসর্জন নয়, দয়ার দানের মধ্যে নিজেদের সচেতনতাকে বিসর্জন নয়, বরং অধিকারের লড়াইতে আত্ম উন্মোচন করাই এই গল্পের রস পর্যায়কে সমৃদ্ধ করেছে। গল্প তার শিল্পমূল্যের গণ্ডিকে অতিক্রম করেছে। সবাইকে ধন্যবাদ। আজকে আমরা এখানেই আমাদের আলোচনা সমাপ্ত করছি। পরবর্তীতে তোমাদের জন্য আরও নতুনতর ভিডিও নিয়ে আসব আশা রাখছি তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা বন্ধুদের কাছে শেয়ার করবে, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আবারও অসংখ্য